ফ্লোরটাতে আমার মাল। আমি গরমের জন্য কাপড় আনছি, চাইনা স্কোবা কাপড়। আমি সৌদিতে মাল দেই। আমি হচ্ছে আমার নাম সোমা, আমার নাম সোমা। এই সেক্টরে আমি আজকে ডিউটি করাইছে। ওনারে জিজ্ঞেস করেন কয়টা পর্যন্ত ডিউটি করাইছে। আমার কমপ্লিট মাল ছিল, কার্টন করা কাটা মাল ছিল, তারপরে হচ্ছে লাইনে মাল ছিল, আউটফুটে মাল ছিল, শীতের মাল। আর হচ্ছে গরমের জন্য আমি স্কোবা, চায়না স্কোবা কাপড় আনছি। আমার প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাল। এই ফ্লোরে আর কোনো বাইরের কাজ নাই, শুধু আমার কাজ। আমি তাদেরকে সাব কন্ট্রাক্ট দিছি। 5টা ফ্যাক্টরিতে কাজ চলে, সম্পূর্ণ ফ্যাক্টরি ক্লোজ করে আনছি। আইনা ওনারে সম্পূর্ণ মাল দিছি। ওই ফ্লোরে আগুন ধরার কোনোভাবে আগুন লাগবে না, ওই ফ্লোরে কোনোভাবে আগুন লাগবে না। আগুন ইচ্ছাকৃত ভাবে লাগানো হয়েছে। আর নিচতলায় হয়েছে কমিউনিটি সেন্টার, 2 তলায় কমিউনিটি সেন্টার, 3 তলা খালি, 4 তলা খালি, 5 তলা খালি, শুধু 6 তলা গার্মেন্টস। ওই বিউটির গার্মেন্টসটাই হচ্ছে 6 তলা বিউটি ফ্যাশন। আর 6 তলায় কিভাবে আগুন লাগে? মনে করছেন যে আগুন লাগানো হবে? কোনো শত্রুতা ছিল কিনা? বুঝি না কোনো শত্রুতা ছিল কিনা বা শত্রুতা বলতে আমার মাল, এই যে আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই আগুনটা ইচ্ছাকৃত ভাবে লাগছে। আমি এটাই বলতে পারবো, ইচ্ছাকৃত ভাবে লাগাইছে। যেই লাগাক একদম পরিকল্পনা করে আগুনটা লাগাইছে। এবং কি তারা জানে এখানে একটা মেন রাস্তা, আমার মাল উঠতেছে নামতেছে, সবার চোখ পড়ছে, সবাই দেখছে, ফ্যাক্টরির লোক দেখছে, সবাই দেখছে। আর 5টা পরে ফ্লোর অফ ছিল, উনি সবকিছু করে গেছে। সেই ফ্লোরে কিভাবে আগুন লাগে? আর এই আগুনটা এই ফ্লোরে কোনো ই নাই। আপনার যে কেচি গেট, মেন যে গেটটা আছে, ওই গেটে কোনো শাটার নাই, শুধু কেচি গেট। আপনি বাহির থেকে কোনো কিছু দিয়ে সে আগুন ধরাইয়া বা একটা ম্যাচের কাঠি দিয়ে সে ফিক ক্যামেরা আগুন দিতে পারবে। তার তালার মধ্যে হাত দিতে হইব না, কিছুই করতে হইব না। এটা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগাইছে। বৈদ্যুতিক লাইন অন ছিল কিনা? বৈদ্যুতিক লাইন না, উনি নাকি বলছে এটা। আমি তখন উপস্থিত ছিলাম না, ফ্যাক্টরি যখন ছুটি দিচ্ছে। আমি হচ্ছে ওনাদের বায়ার, আমারও বায়ার আছে, আমি সৌদিতে মাল পাঠাই। আমি ওনাকে 56টা কাজ করার জন্য দিছি। এখন বাকিটা উনি বলতে পারবে যে ওনার ফ্যাক্টরিতে বিদ্যুতের লাইন ছিল কিনা, বা উনি বন্ধ করছে কিনা, কারেন্ট ছিল কিনা, চালাইছে কিনা, এটা পুরাটা ওই মহিলা বলতে পারবে। আপনি ওনারা জিজ্ঞেস করেন। বিউটি ফ্যাশন তার হচ্ছে ফ্যাক্টরি, আর আমি হচ্ছে তার বায়ার। আমি তাকে 56টাকে কাজ দিই। দেখছিলেন আসলে ব্যবসায়ীদের আহাজারি, তারা আসলে বলছিলেন যে আজকে আসলে শুক্রবার এবং আজকে মূলত ফ্যাক্টরি বন্ধ ছিল। বন্ধ থাকার ফলে এই যে আগুনটি, এই আগুনটি আসলে লাগার কোনো কারণ থাকার কথা না। কারণ তারা বলছিলেন যে আজকে মূলত অনেকটাই বন্ধ ছিল, যেহেতু রাত হয়ে গেছে সেই কারণে স্বাভাবিকভাবে এত রাতে এই গার্মেন্টসটি আসলে খোলা থাকে না। সেই জায়গা থেকে এই আগুন আসলে কীভাবে লাগবে সেটি সন্দেহ তারা প্রকাশ করছেন। তারা বলছেন যে তাদের এই যে গার্মেন্টসের আগুনটি লাগিয়ে দেওয়া হয়েছে। তারা বলছিলেন তাদের কয়েক কোটি টাকার মালামাল কিন্তু এই জায়গাটিতে তারা পুড়েছে, এমনটাই তারা বলছিলেন। এবং কিন্তু জানিয়ে রাখি 60টি ইউনিট ফায়ার সার্ভিসের 60টি ইউনিট মূলত কাজ করছিল এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। এবং 10টার পরে যখন এই আগুন লাগে, 10টা 5-এর দিকে আসলে এই আগুনের সূত্রপাত হয় এবং তারপর থেকে প্রায় 1.5 ঘন্টার পরিশ্রম কিন্তু ফায়ার সার্ভিসের 60টি ইউনিট আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং এই মুহূর্তে যদি বলি যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। এবং এখন আসলে ভিতরে দেখা হচ্ছে ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা মূলত ভিতরে গিয়ে দেখছেন যে কোনো ধরনের কেউ আহত হয়েছেন কিনা বা কেউ আসলে ভিতরে ছিলেন কিনা। যদিও ব্যবসায়ীরা বলছেন যে এত রাতে মূলত এই গার্মেন্টসটিতে কেউ থাকার কথা না। তারা বলছিলেন সকাল থেকেই মূলত তারা বেশ কিছু মালামাল উঠাচ্ছিলেন এবং কয়েক কোটি টাকার মালামাল তারা উঠাচ্ছিলেন। এবং একটু আগেই যেটা আসলে লাইভের শুরুতে আপনারা দেখছিলেন একজন বায়ার আসলে তিনি কিন্তু আহাজারি করছেন। এবং এই যে আহাজারি, সেই আহাজারির গল্প কিন্তু আসলে এই একজনের চিত্র আপনারা দেখেছেন, কিন্তু একজন চিত্র কিন্তু না। এখানে আমরা কিন্তু দেখেছি অসংখ্য ব্যবসায়ী এবং সে যারা বায়ার আছে তারা কিন্তু আহাজারি করছেন। কারণ এই যে এখানে কিন্তু বেশ অনেকজনের কিন্তু মালামাল তারা আসলে তারা আসলে নিয়ে জমা রাখেন, বা যেহেতু একটি জায়গা থেকে অনেকেই আসলে ব্যবসার তাদের যে মূলধন পণ্য বা মালামাল সেটি মূলত তারা নিয়ে থাকেন। সেই জায়গাতে তারা যখন এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখছি, তারা কিন্তু আসলে অনেকটাই কষ্টে আছেন এই মুহূর্তে। কারণ তাদের যে সর্বশেষ সম্বল সেটি তারা
হারিয়েছেন অনেকে বলছিলেন। আমরা যদি বলি যে 10টা 5-এর পরেই কিন্তু খবর আসে মিরপুরের যে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার, সেই বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের উপরে মূলত 4টি তালা আছে, 4টি তালাই মূলত গার্মেন্টস এবং নিচের যে তালা সেটি হচ্ছে কমিউনিটি সেন্টার। এবং সেই আমরা দেখছি যে আগুনের যে পোড়া দাগ অর্থাৎ কালো সেই দাগ সেটি কিন্তু আমরা এই বিল্ডিংটিতে এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ জানি নাকি এখন আহতের সংখ্যা যদি বলি, একজন ফায়ার সার্ভিসের কর্মীর আহতের খবর আমরা পেয়েছি ইতিমধ্যে এবং তিনি মূলত আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পারি। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিস এখন পানি দেওয়া আসলে বন্ধ রেখেছে, তবে পানি দেওয়া বন্ধ রাখলেও তারা কিন্তু তার অন্যান্য যে কার্যক্রম ভেতরে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কীভাবে আসলে আগুনটি লাগলো সেটি আসলে তারা দেখার চেষ্টা করছেন, বা ভিতরে আসলে কেউ আছেন কি না সেটিও তারা দেখার চেষ্টা করছেন। এবং ব্যবসায়ীদের একটি অভিযোগ ছিল যে ব্যবসায়ী যেহেতু রাত হয়েছে অনেক, সেহেতু স্বাভাবিকভাবেই এই যে গার্মেন্টসটি বন্ধ ছিল এবং সেই গার্মেন্টসটি বন্ধ থাকার ফলে এখন আসলে কোনোভাবেই আগুন লাগার কথা না, যেহেতু কাজ তারা চালাচ্ছিলেন না, কীভাবে আসলে আগুন লাগবে সেটি তারা সন্দেহ প্রকাশ করছে। এবং বিগত সময়ের কথা যদি বলি, বিগত সময়ে যে আমরা যে ধরনের কাজ দেখি, বিগত সময়ে আমরা যে ধরনের আগুনের ঘটনা আসলে দেখেছি, সেই ঘটনাগুলোতে অনেকের মনে আসলে সন্দেহ দানা বেঁধেছে। আসলে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বাংলাদেশে এবং বেশ কয়েকটি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি। মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুন, সেখানে 16 জনের প্রাণহানি, এরপর আইপিজেডে ভয়াবহ আগুন, সেই আগুনে আমরা দেখেছি পুরো বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপর আসলে এয়ারপোর্টের যে আগুন, সেই আগুনও আমরা দেখেছি যে পুরো যে গোডাউন, সেই গোডাউনগুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা যদি এখন দেখি যে এই যে মিরপুরের আগুন এবং এর মাঝখানেও কিন্তু বেশ কয়েকটি আমরা আগুনের খবর পেয়েছি, যদি সেটি বড় হয়নি, কিন্তু আমরা এই ধরনের যে আগুন যে লাগছে এটি কিন্তু অনেকেই আসলে সন্দেহ প্রকাশ করছেন যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে। এবং সরকারের বাহিনীও কিন্তু, সরকারের যে যারা আছেন বা উপদেষ্টা তারা কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে এই যে একের পর এক আগুন লাগছে, এটি আসলে সন্দেহ বাড়াচ্ছে যে এই সময় কেন আসলে আগুন লাগবে বা একেবারে এত বড় ঘটনাগুলো হবে, এটি নিয়ে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন। এবং তদন্ত কমিটিও কিন্তু তারা আসলে গঠন করেছেন। এখন যদি একটু চিত্রপট বলি যে এখানে যদি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে শুরু থেকে, এবং বেশ কয়েকটি ইউনিট আমরা চলে যেতে দেখেছি, যেহেতু ওই আগুন নিভে গেছে সেই জায়গা থেকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের মধ্যে বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে চলে গেছে এবং এখন আসলে কয়েকটি ইউনিট আছে। সেই ইউনিটগুলো মূলত আনুষঙ্গিক পরবর্তী যে কাজ থাকে সেই কাজগুলি মূলত তারা করছেন এবং ভেতরে আসলে কী ধরনের ক্ষতি হয়েছে, কীভাবে আগুন লাগলো এবং কেউ আহত আছে কিনা সেটি তারা আসলে দেখার চেষ্টা করছে। এবং ফায়ার সার্ভিসের কথা যদি বলি যে আগুন নিভাতে আহতর সংখ্যা যদি বলি, ফায়ার সার্ভিসের একজন কর্মী মূলত আহত হয়েছেন, সেই খবরটি আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর নিহতের খবর যদি বলি, এখন পর্যন্ত কোনো নিহতের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এবং আপনারা দেখছেন যে এই যে গার্মেন্টসে আগুন লাগার ফলে কিন্তু আশেপাশের যে বৈদ্যুতিক লাইন, সেই লাইনগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি মূলত মেরামত করার এখন চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সঙ্গে ডেস্কোর যারা সদস্য আছে তারাও কিন্তু আসলে এই মুহূর্তে মাঠে আছেন। এবং আমরা বেশ কয়েকটি আগুনের কথা বলছিলাম, মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুন, সেখানে কিন্তু 16 জন প্রাণহানি হয়েছে এবং তারপর ইপিজেডের ভয়াবহ আগুন, সেখানে কিন্তু বিরাট ক্ষতি হয়েছে। এবং সর্বশেষ যেটি আসলে বড় ধরনের অগ্নিকাণ্ড ছিল সেটি মূলত ছিল এয়ারপোর্টের যে গোডাউন, সেই এয়ারপোর্টের গোডাউনে কিন্তু বেশ বড় একটি আগুন লেগেছে। এবং তারপর সেখানে আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিস যেমন ছিল, সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্য, আনসারের সদস্য এবং আনুষঙ্গিক যে বাহিনীগুলো থাকে সবাই কিন্তু আমরা দেখেছি কাজ করেছে। এবং আজকে আমরা দেখছি এখানে সেনাবাহিনীর সদস্য আছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন এবং পুলিশের সদস্যরা বরাবর মতে আছেন এবং সেই সঙ্গে ডেস্কোর যারা সদস্য, তারা বৈদ্যুতিক লাইন কাজ করেন, তারাও কিন্তু আছেন। এবং আমরা দেখেছি যে আশেপাশে নিরাপত্তার জন্য কিন্তু ড্রোনের মাধ্যমে আসলে দেখা হচ্ছে যে কোনো ধরনের কাজ তারা করছিলেন কিনা। আমরা দেখছিলাম যে এখানে কিন্তু সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে মূলত কাজ করছেন, নিরাপত্তার স্বার্থে মূলত কাজ করছে। এবং সেনাবাহিনী যে কাজটা এখন করছেন যে প্রতিবারই অগ্নিকাণ্ডের পর যে ঘটনা আসলে দেখা যায় যে উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার ভিড় সামলাতে কিন্তু আসলে বাহিনীগুলোর বেশ হিমশিম খেতে হয়। এবং উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু অগ্নিকাণ্ড যে নিরাপদে যে রাখার যে ঘটনাটি বা অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ যে ঘটনা সেটি আসলে বেগ পেতে হয়। এবং এইখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরেও আমরা সবসময় দেখেছি যে উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার উপচে পড়া ভিড় ছিল এবং সেই উপচে পড়া ভিড়ের কারণে এই অগ্নিকাণ্ড কিন্তু শুরু থেকেই আসলে হিমশিম খাচ্ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণ করার। একদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা যখনই আসলে আগুন নিভাতে যাচ্ছিলেন তখনই কিন্তু উৎসুক জনতা সামনে আসছে এবং তখন আসলে সেনাবাহিনী সদস্য, পুলিশের সদস্য একটু উৎসুক জনতা দেখাতে বলে যে উৎসুক জনতা এই এলাকার যারা জনতা আছে বা দূর দূরান্ত, আমরা জানি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, ভয়াবহ ঘটনা ঘটলে আমরা দেখি যে দূর দূরান্ত থেকে আসলে জনতা চলে আসেন, সেই তাদের আসলে সামলাতে গিয়ে আসলে ভিড় বেগ পেতে হয়। এবং এটি কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই কাজটি এখন মূলত করছেন, উৎসুক জনতা আছে তাদের মূলত সামলানোর চেষ্টা তারা করে যাচ্ছেন। এবং দর্শক, দা নিউজ লাইভে আমি
দেবরায় দ্বিতীয় সঙ্গে আছে এবং সেই জানাচ্ছিলাম আগের লাইভে আপনাদের যেমনটি দেখিয়েছে আমাদের আরেক সহকর্মী পাপের দিন কিন্তু আসলে অগ্নিকাণ্ডের শুরু এবং দেখিয়েছি যে ফায়ার সার্ভিসের যে ব্রিফিং সেই ব্রিফিং কিন্তু আপনাদেরকে নিউজ লাইভে সরাসরি সম্প্রচার করা হয়েছে এবং আপনারা দেখছিলেন। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখন কিন্তু আবার ভেতরে আসলে পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ আগুনের ঘটনাগুলোতে আমরা যেমনটা দেখি যে আগুন নিভে গেলেও আসলে আগুনের যে এই তাপের কারণে কিন্তু অগ্নিকাণ্ডটা আরও আসলে বেড়ে যায়। সেই আগুন নেভানোর পর যদি দাহ্য পদার্থ আসলে থাকে, সেই দাহ্য পদার্থের কারণে মূলত আগুন আসলে বেড়ে যায়, সেটি কিন্তু সন্দেহ আসলে করা হচ্ছে। তাই আসলে ফায়ার সার্ভিসের কর্মীকে আমরা দেখেছি কয়েকজন কর্মী ইতিমধ্যেই সেই যে 6 তলার উপরে তারা কিন্তু এখন আসলে কাজ করছেন, লাইট জ্বালিয়ে তারা কিন্তু দেখছেন যে ভেতরে কিছু আছে কিনা। আমরা যদি একটু কথা বলতে চাই বা জানতে চাই কারো কাছ থেকে যে আসলে কী দেখেছিলেন সেই চিত্র যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, যে একটু দেখাতে চাই, কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে এখানে যদিও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে বিবাহ বাড়িতে, মূলত এখানে বিয়ের অনুষ্ঠানও চলছিল, আবার চলমান একটা গার্মেন্টস শিল্প ছিল। যদিও গার্মেন্টস শিল্পটা আমরা যতটুকু জানতে পেরেছি 7টার পরে বন্ধ হয়ে গেছে, তো প্রায় রানিং একটা গার্মেন্টস শিল্প। এখানে যদি ওই দেখা যায় যে ওনারা যদি ওভারটাইম করতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আরও বেশি হতাহতের অবস্থা হইতো এবং আমরা কিছু প্র্যাকটিক্যাল মানুষের মৃতদেহ দেখতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছে, ক্ষমা করছে। আসলে 7টার পরে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত গার্মেন্টস তো অফ ছিল। কীভাবে আগুন লেগেছে এটা হয়তো শর্ট সার্কিট হতে পারে কিংবা অন্য কোনো অপশনে হতে পারে, এটা হচ্ছে কি ফায়ার সার্ভিস ভাইরা যারা মূলত এই টিম নিয়ে কাজ করে তারা বলতে পারবে। তো আমরা মূলত এখানে এসেছিলাম প্রায় 9টার পরে, 9:30টার কাছাকাছি। তখন আমরা আগুনের সূত্রপাত দেখতে পাই একবারে টপ ফ্লোরে, এখানে 6ষ্ঠ তলায় মূলত আগুন লাগে। আপনারা জানেন যে বিয়ের অনুষ্ঠান চলতেছিল। বিয়ের অনুষ্ঠানের লোকজনকে আমরা বাইর হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছি, কারণ জীবনের দাম তো অনেক বেশি। মানুষ জীবন বেঁচে গেলে অনেক কিছু করার সুযোগ থাকে, কিন্তু জীবনটা চলে গেলে আর কিছু করার অপশনে থাকে না। দেখছিলেন আসলে একজন কথা বলছিলেন যিনি আসলে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছেন, তারা কিন্তু বলছিলেন যে এই যে কমিউনিটি সেন্টার, বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার, সেই কমিউনিটি সেন্টারে মূলত বিয়ের অনুষ্ঠান চলছিল এবং গার্মেন্টস বন্ধ থাকলেও বিবাহের অনুষ্ঠান মূলত চলছিল এবং সেই অনুষ্ঠান চলাকালীনই আসলে আগুনটি লাগে এবং সেই সময় তারা আসলে তাদের নিরাপদে আসলে বের করে নিয়ে আসে এবং এদিকে তারা বলছিলেন অর্থাৎ এই যে অগ্নিকাণ্ড একের পর এক অগ্নিকাণ্ড সেটি আসলে শঙ্কা জাগাচ্ছে আসলে সামনে আরও কোনো অগ্নিকাণ্ড ঘটবে কিনা। এটি কিন্তু আসলে জনমনে একটি আতঙ্ক কাজ করছে, কারণ একের পর এক যেভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে আসলে। কারণ এই মুহূর্তে আসলে বাংলাদেশে একটি সাধারণ জনগণের কথা যদি বলা হয়, সবাই কিন্তু একটি নানান ধরনের উৎকণ্ঠায় আছে, সেই উৎকণ্ঠার মাত্রা কিন্তু বাড়াচ্ছে একের পর এক অগ্নিকাণ্ড। আমরা একটু ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডের দিকে যেতে চাই। ফায়ার সার্ভিসের 2টি গাড়ি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটি আসলে 7টি ইউনিট কাজ করলেও বেশ কয়েকটি ইউনিট আসলে চলে গেছে ইতিমধ্যে, কিন্তু অগ্নিকাণ্ড বা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসার পরও আসলে ঝুঁকি থাকে যে আগুনের যে দাহ্য পদার্থ পেলে যে আগুনের শিখা আসলে বেড়ে যায়, সেই শিখা বেড়ে গেলে আবার নতুন করে আগুনের ঘটনা ঘটে কিনা সেটি কিন্তু এখন আতঙ্কের বিষয়। এবং সেই আতঙ্কের বিষয়টি মূলত এখন আমরা যদি দেখাই একটু আপনাদেরকে যে এখন কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, সেই কর্মচারীরা কাজ করার একটু যদি কথা বলি আপনাদেরকে সামনের দিকে একটু নিয়ে যেতে চাই এবং ফায়ার সার্ভিসের কর্মীর যদি কথা বলি সেই ফায়ার সার্ভিসের কিন্তু কাজ করছেন। আমরা দেখছি ফায়ার সার্ভিসের আমরা দেখছিলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে, উৎসুক যে জনতা সেই উৎসুক জনতার কিন্তু বরাবরের মতো এখানে আছে। এবং এখন যদি বলি যে আগুন নিয়ন্ত্রণে, তবে আগুন নিয়ন্ত্রণ করেও এখন কিন্তু আতঙ্ক যাচ্ছে না। ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু মূলত আতঙ্ক বিরাজ করছে। সেই ব্যবসায়ী তারা বলছিলেন তাদের যে সর্বশ্রেষ্ঠ পুঁজি ছিল, সর্বশ্রেষ্ঠ মালামাল ছিল, সেই মালামালগুলো কিন্তু এই আগুনে ভূষীভূত হয়েছে এবং আগুনে ভূষীভূত হওয়ার পরে তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছেন। আমরা কিন্তু একটু আগে লাইভের শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে কিন্তু একজন নারী আসলে আহাজারি করছিলেন। তিনি আসলে বায়ার এই গার্মেন্টসের এবং সেই তার যে মালামালগুলো আছে সেই মালামালগুলো কিন্তু ইতিমধ্যেই আসলে শেষ হয়েছে। এবং একটি গল্প আসলে আপনাদেরকে তুলে ধরেছে লাইভের শুরুতে, এমন কিন্তু অনেক গল্প আসলে এই আগুনের ঘটনায় আছে। এবং যারা আসলে আগামীকাল হয়তো চিন্তা করছিলেন যে তাদের যে মালামাল আজকে ঢুকেছে সেই মালামাল নিয়ে তারা আসলে মার্কেটে যাবেন, তারা মূলত সেটি আজকে আসলে পারছেন না, কালকে আসলে পারবেন, এটি তাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে।
যে কালকে আসলে তারা কীভাবে তাদের যে জীবন বা তাদের যে জীবিকা সেটি তারা নির্বাহ করবেন, কারণ এই গার্মেন্টসের উপরেই তাদের মূলত গার্মেন্টস মালামালের উপর তাদের জীবিকা নির্বাহ করেন এবং গার্মেন্টস যে মালামাল সেটি মূলত তারা তাদের জীবিকা আর কাজে লাগায় এবং সেটি যখন আসলে পুরে শেষ হয়ে গেছে এবং সেটি পুরে যখন গেছে তখন আসলে দুশ্চিন্তা বাড়িয়েছে এবং এই দুশ্চিন্তা আসলে তারা আসলে কীভাবে রিকাভার করবে এবং সেটি রিকাভার করার পর তারা আসলে কীভাবে ঘুরে দাঁড়াবে এটি কিন্তু তাদের এখন চিন্তার বিষয়। আমরা যদি একজন স্বেচ্ছাসেবীর কথা আসলে শুনি, গার্মেন্টস শিল্পের উপরে কেন আপনার মনে হয় কোনো ষড়যন্ত্র হচ্ছে? গার্মেন্টস শিল্প আমাদের দেশটাকে সচল করার জন্য যে ভূমিকাটা রাখে, গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমাদের দেশে যে রেমিটেন্সটা আসে, এর আগে স্বৈরাচার সরকারের অনেকেই গার্মেন্টসটাকে ধ্বংস করে দিয়েছে। আপনার এরকম একটা ষড়যন্ত্র চলতেছে, গার্মেন্টস ধ্বংস হইলে দেশের অর্থনীতি থেমে যাবে, অর্থনীতি থেমে গেলেও তো আমাদের দেশের চাকাটা থেমে যাবে। এই বাইরের দেশ থেকে অনেকে এরকম নানান ষড়যন্ত্র করতেছে। আপনারা জানেন স্বৈরাচার সরকারের স্বৈরাচার প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আছে, সেখান থেকে প্রতিনিয়ত এক নতুন নতুন ষড়যন্ত্র করে তারা। এটি ষড়যন্ত্রের একটা অংশ। এটা তো তদন্তের পরেই বোঝা যাবে আসলে এখানে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী দায়িত্বে ছিলেন, পল্লবী থানা পুলিশ ও আশেপাশের অনেক থানার পুলিশ এসেছে, ফায়ার সার্ভিসের তদন্ত টিম আছে, তারা তদন্ত করে আসল রিপোর্টটা দিতে পারবে। কিন্তু আমরা যারা সচরাচর পলিটিক্সের সাথে ইনভলভ বা দেশের সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছে যে এটা একটা ষড়যন্ত্রের অংশ। এখন সম্পূর্ণভাবে শীত আসে নাই, আমরা বিগত সময়ে দেখেছি যে শীতের সময় মানুষ আগুন ধরিয়ে হাত পোহানোর সময় একটা আগুনের ঘটনা ঘটে থাকতো, কিন্তু এখন তো সেরকম সিচুয়েশন না। প্রত্যেকটা জায়গায় আগুন ধরছে, কিছুদিন আগে এয়ারপোর্টে আগুন ধরেছে, রূপনগর বস্তিতে আগুন ধরেছে, আজকে এই গার্মেন্টস আগুন লেগে গেছে, এর আগে একটা বড় ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো এটা আগুনের সিজনও না, আমরা জেনে থাকি ফাল্গুন মাসে আগুন ধরে, কিন্তু এখন তো এরকম কোনো কিছু না। এটা ষড়যন্ত্র করছে বিরোধী দলের যারা এর আগে স্বৈরাচার ছিল, তাদের এটা ষড়যন্ত্রের একটা অংশ। তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে যেহেতু বাংলাদেশ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আছেন, এই দেশকে এগুলো ষড়যন্ত্র থেকে তিনি শক্ত হাতে দমন করবেন। আমরা রাজপথে ছাত্রদল সবসময় ছিলাম, আসি, ইনশাআল্লাহ থাকবো। ধন্যবাদ আপনাকে। আসলে একজন তো স্বেচ্ছাসেবক আসলে কথা বলছিলেন, সেই স্বেচ্ছাসেবক কিন্তু বলছিলেন যে এই যে অর্থনীতি, সেই অর্থনীতির চাকা আসলে কিন্তু এখন একের পর এক ঘটনার পর অর্থনীতির চাকা কিন্তু অনেকটা ভেঙে পড়েছে এবং অর্থনীতির চাকাগুলো যদি বলি যে একের পর এক যে ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে এয়ারপোর্টের যে ঘটনা ঘটেছে সেই এয়ারপোর্টের ঘটনা, তার আগে মিরপুর রূপনগর বস্তির ঘটনা, সেই সঙ্গে মিরপুরের কেমিক্যাল গোডাউনে 16 জনের প্রাণহানি হয়েছে অগ্নিকাণ্ডে, এবং আমরা সর্বশেষ যদি বলি যে আজকের এই ঘটনা এয়ারপোর্টের ঘটনা কিন্তু যোগ করতে হবে। সেই ঘটনাগুলো আসলে যখন ঘটছে তখন আসলে বলতে হয় যে দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির উপরে কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে এবং বলতে পারি যে একে একে ব্যবসায়ীরা যখন তাদের যে ব্যবসায়ের যে মূলধন বা ব্যবসায়ের যে পণ্য সেটি যখন তারা হারাচ্ছে অগ্নিকাণ্ডের মতো ঘটনা, তখন কিন্তু ভেঙে পড়ছে এবং অন্যান্য ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু মূলত এই যে একটু আতঙ্কে সময় কাটাচ্ছে। তা অনেকেই বলছিলেন যে এই যে ঘটনাগুলো ঘটছে এটি আসলে কি চক্রান্তের ফল, এবং অনেকে বলছে যে বিগত সরকার যারা ছিলেন তারা মূলত এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ এক একজন কিন্তু এক এক ধরনের কথা বলছেন এবং সরকারের উচ্চ মহল থেকে কিন্তু আমরা দেখেছি এই ধরনের ঘটনাগুলোতে তারা সন্দেহ প্রকাশ করছেন। আমরা যদি বলে থাকি যে আজকের ঘটনার সর্বশেষ আপডেট আপনাদের যদি দিতে চাই, তাহলে 10টা 5-এর দিকে আসলে এই আগুন লাগে এবং বিবাহবাড়ি যে কমিউনিটি সেন্টার তার 4টি তালা উপরে, অর্থাৎ মোট 6 তালার যদি বলি 6 তালা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের পরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট একে একে 7টি ইউনিট আসে এবং সেই একে একে 7টি ইউনিট এসে তারা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কাজ করেছে এবং এখন যদি বলি এখন 1.5 ঘন্টার চেষ্টার উপরে তারা 7টি ইউনিট এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এখন মূলত যে ফায়ার সার্ভিসের কাজ যদি বলি ফায়ার সার্ভিস এখন আসলে ভিতরে দেখছেন যে কোনো আহত আছে কিনা বা কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কী ধরনের কীভাবে আসলে আগুনটি লেগেছে। অর্থাৎ অনেকে বলছে যে এই ধরনের ঘটনার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে, পরবর্তীর জন্য আর কোনো এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। দর্শক, দ্য নিউজ লাইভে আপনারা দেখেছেন এর আগে আমাদের আরেক সহকর্মী পাবেল কিন্তু আপনাদেরকে জানিয়েছে এবং এখন আমি দেবরাজ দীপ্ত আপনাদেরকে জানিয়েছিলাম ব্যবসায়ীদের আহাজারি সম্পর্কে এবং ফায়ার সার্ভিসের যে পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে। পরবর্তীতে অন্য কোনো ঘটনায় আবারও যুক্ত হবো আপনাদের সঙ্গে। দ্য নিউজের ফেসবুক পেজটি যারা দেখছিলেন, লাইভ যারা দেখছিলেন, দ্য নিউজের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন।